ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। একটা সময় মনে হলো যে আমি যে চাকরিটা করছি, যে কাজটা ওখানে করছি, আমি সেখানে আমার 100% দিতে পারছি না। সবটা নিয়ে পারিবারিক লড়াই কি ছিল একটা? আজকে যদি একেবারে বিফল হতাম তাহলে তো আজকে আর আমার কৈফিয়ত দেওয়ার জায়গা থাকতো না। হয়তো এই জীবনে হলো না, আবার যদি কখনো হয় হবে। আমাকে কথা দিয়েও কোনো একটা প্রজেক্ট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল। সেই প্রযোজকই কিন্তু তারপরে তার কাছে এসে আমার ছবিটা করে দিন, এই অবস্থাও হয়েছে। প্রেম জীবন এবং বিয়ে সবটা নিয়ে পারিবারিক দিক থেকে কতটা সাপোর্ট পেয়েছিলেন? খুব যে একেবারে ওকেও কেউ মারধর করেছে, আমাকে কেউ মারধর করেছে সেরকম না, তবে আমাদের প্রেম পর্বটা বহু বছরের ছিল, ফলে আস্তে আস্তে জানবার সুযোগ ছিল। শুরুটা ৭০ দশকে। বাংলা টেলিভিশন হোক বা সিনেমা, সুদর্শন নায়ক বলতে আমরা সেই সময় যাকে টিভি খুললেই বা সিনেমার পর্দায় সবসময়ই দেখতে পেতাম। শুধু সিনেমা বা টেলিভিশন নয়, একটা সময় জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে থিয়েটার। তবে অভিনেতাদের জীবন যেরকম অনেকটা স্তরে ভাগ করা যায়, সেরকমভাবে একটা সময় কিন্তু পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন, সংবাদ মাধ্যমে কাজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার। আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে একটু জিজ্ঞাসা করি যে কেমন আছেন? এই শরীর ভালো রয়েছে? হ্যাঁ, ঠিকই আছি এখনো পর্যন্ত। মাঝে সাঝে তো শরীর থাকলেই এই হবে, মানে কি বলবো, সাধারণ স্বাভাবিক একটু একটু গন্ডগোল, কিন্তু ঠিক আছে। এখনো পায়ে হাঁটছি, নিজে হাতে কাজকর্ম করছি, কাজই এইটাই তো দরকার। তো একটু আমি যদি এখন জিজ্ঞাসা করি যে একটা সময় টেলিভিশনের স্টার আপনি, মানে দাবি অভিনয় করেছেন, তারপরে টেলিভিশন থেকে কি কিছুটা মুখ ফিরিয়ে নেওয়া, নাকি সেরকম চরিত্র, নাকি স্ব ইচ্ছায়, কোনটা? প্রথম কথা, দাপিয়ে করেছি, কিন্তু আমি খুব স্টার ছিলাম বলে আমার নিজের ধারণা নয়। তবে হ্যাঁ, কন্টিনিউয়াসলি কাজ করেছি বা আমাকে করতে দেওয়া হয়েছে, সে জায়গায় আমি সৌভাগ্যবান। এখন একটু কম, এখন আপাতত একটু কম। তার কারণ, একটা কারণ তো অবশ্যই বয়স, দ্বিতীয় কারণ হয়তো স্বইচ্ছায় খানিকটা। কারণ কাজ করেছি অনেক দিন, অন্তত টেলিভিশনের কাজও প্রথম শুরু করি আমার যতদূর মনে হচ্ছে ৮৮ সাল। তখনও মেগা সিরিয়াল বলে কিছু হতো না, উইকলি সিরিয়াল, এবং সেখানে কাজ করেছি। সেই থেকে শুরু করে ৮৮ মানে ৯০, আজকে প্রায় ৩৪-৩৫ বছর, ৩৭ বছর হলো। তো এখন একটু কম, এই আর কি। তবে ভালো প্রজেক্ট এবং ভালো বিষয়বস্তু থাকলে বা পেলে বা আমাকে প্রয়োজন হলে আমি নিশ্চয়ই কাজ করব। শুরুটা সিনেমা দিয়ে, তো ৭০ দশকে যখন সিনেমাতে শুরু করেন, সিনেমা করা, তো এই যে সিনেমা করব, এবং আপনি দীর্ঘদিন চাকরিও করেছেন, তারপরে সিনেমায় আসাটা কিভাবে হয়? তারপরে নয়, সিনেমায় আসাটাই প্রথম। কারণ ৭২ সালে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। হ্যাঁ, আবির্ভাব বলে ছবির নাম ছিল। তো সেই ছবিটা আমাদের দুর্ভাগ্য, এবং জানি না, একটা অজানা কারণে সেটা ছবিটা রিলিজ হয়নি। তো কিন্তু সম্পূর্ণ তৈরি ছবি ছিল, আমরা ডাবিং শেষ করেছিলাম প্রত্যেকেই, যতদূর আমি জানি। সেটা কি কারণে হয়নি আমিও ঠিক সঠিক জানি না। তো সেই ৭২ সাল থেকে ছোট ছোট কাজ করেছি, যদিও আবির্ভাবে আমার কাজটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং সিআইডি অফিসারের, রাইট সিআইডি বা ওই সত্যান্বেষী একজন, এরকম আর কি, এবং খুব বড় চরিত্র যাকে বলে সেরকমই ছিল। আর সেটার মূল নায়ক নায়িকা ছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায় সেই সময়ে, অতদিন আগে, এবং জয়শ্রী রায়, যিনি এখন আর নেই। জয়শ্রী রায় ওই প্রতিদ্বন্দ্বী সত্যজিৎ বাবুর ছবির নায়িকা ছিলেন। যাই হোক,
তো তখন থেকে ছবি টুকটাক চলছে, খুব রেগুলার না হলেও করছি। তারপরে আমার নিজের ব্যক্তিগত জীবনে চাকরিতে জয়েন করা, সেটার কারণ খানিকটা আর্থিক, খানিকটা ব্যক্তিগত বলতে পারিবারিক বলা উচিত, পারিবারিক। কারণ আমার সাতকুলে কেউ ছবি নাটক করে প্রফেশন করা সেটাকে সেরকম কেউ ছিলেন না, যদিও বাড়িতে গান বাজনা নাচ সব কিছুর খুব চর্চা ছিল, খুবই, সেটা সব ব্যক্তিগত পর্যায়ে আর কি, কখনো সেটা প্রফেশন হয়নি কারো। যাই হোক, তারপরে আমি চাকরি জয়েন করি এবং তখনকার সেই সময়ের একটা যথেষ্ট সম্মানীয় ইংরেজি দৈনিকে ছিলাম বেশ কিছু বছর, প্রায় 15 বছর আমি ছিলাম, প্রায় 15 বছর, পুরোটা না। আচ্ছা, সেই 15 বছর আপনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, মানে পাশাপাশি কাজ করেছি এবং খুব কি বলবো, মেহনত করেছি। কারণ তখনও খুব বেশি তো আর এদিকের কাজ, মানে অর্থাৎ ছবি বা এর কাজ যে ভীষণ প্রতিদিন করছি তা তো নয়, ফলে সেদিকে অসুবিধা হয়নি। আবার কাজের জায়গাতেও, অর্থাৎ চাকরির ক্ষেত্রেও মন দিয়েই করবার চেষ্টা করেছি। এবং সবথেকে বড় কথা যেটা, যে আমার কলিগস বা আমার যারা সিনিয়র্স ছিলেন তাদের প্রত্যেকের অকুণ্ঠ সহযোগিতা এবং ভালোবাসা পেয়েছি। তারা না থাকলে আমি পাশাপাশি কাজটা করতে পারতাম না। এই যে প্রথম সুযোগটার কথা যেটা আপনি বললেন, যে আবির্ভাব 70 দশকে, পারিবারিকভাবে কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত নয়, সেক্ষেত্রে আপনার এই ইচ্ছেটা এবং অভিনয় করব, ক্যামেরায় শর্ট দেব, সেটা কিভাবে হয়, মানে যোগাযোগটা কিভাবে ছিল সেই সময়? যোগাযোগটা ওই সাধারণত যেভাবে হয় আর কি, স্কুল জীবনের শেষের দিকে আমরা স্কুলেরই আমার যত বন্ধুবান্ধব মিলে একটা নাটক করলাম। মানে আমাদের একটা রেওয়াজ ছিল স্কুলে, যে শেষ বছর যারা পাশ করে যাচ্ছে তারা একটা অনুষ্ঠান করত। তো সেই অনুষ্ঠানে আমার দায়িত্ব পড়ল যে একটা ছোট একাঙ্ক নাটক, আমি সেটার হোতা এবং আমরা কয়েকজন মিলে সেটা করলাম। সেখানে তো যেমন হয় আর কি, সে বিরাট বিভ্রান্তি এবং নানা রকম গন্ডগোল বলতে অন্য কিছু না, তখন তো একেবারেই অভিজ্ঞতার অভাব, কিন্তু খুব এনজয় করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। এবং কোথাও সেইটার থেকে বোধহয় একটা বীজ রোপিত হয়েছিল যে আচ্ছা, এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং, তো একটা চরিত্র করবার চেষ্টা করছি, সেটাকে কিভাবে দাঁড় করানো যায়, এইটা ভেতরে কোথাও, খুব কনসিয়াসলি না, ভেতরে। তারপরে কলেজ জীবনে আমাদের প্রতি বছর যেমন সোশ্যাল হয়, সেখানেও একটা নাটক হবে, ঠিক হলো, অন্যান্য অনুষ্ঠান ছিল তার সাথে একটা নাটক। সেইখানে আমার একজন প্রফেসর, তিনি কয়েকজনকে ডাকলেন, তার মধ্যে আমিও ছিলাম। তো তার কাছে প্রথম কিন্তু আমি শিখেছিলাম যে নাটকের মঞ্চে কিভাবে হয়তো কাজ করতে হয়, বা অভিব্যক্তি বা গলার যেটা থ্রো যাকে বলে, এইগুলো। এবং সেই থেকে আমার একটা অদ্ভুত ইন্টারেস্ট গ্রো করলো। এবং সেই তারপর থেকেই যেখানে সেখানে পারতাম আর কি, বন্ধুবান্ধবদের মহলে, তারপরে আরও আস্তে আস্তে জানাশুনো বাড়তে লাগলো। সেই সব জায়গায় যেখানেই নাটক হতো মোটামুটি আর কি ডাক পড়তো, এবং সেখানে নাটক করতে শুরু করলাম। এই হচ্ছে শুরু। 19 এপ্রিল কি অভিনেতা জীবনের মানে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো? টার্নিং পয়েন্ট কিনা আমি নিজে খুব কনসিয়াসলি সেটা অনুধাবন করতে পারিনি, কিন্তু ডেফিনেটলি একটা বড় জায়গা আমাকে বোধহয় দিয়েছিল 19 এপ্রিল। তার কারণ এমনি একটা ছবি
একজন নতুন ছেলের সাথে করলাম, ছবিটা রিলিজ হলো, হয়ে বেরিয়ে গেল, সেটা একটা অন্য জিনিস হতো। কিন্তু সেখানে দুজন অভিনেত্রী ছিল, যদিও আমি দেবশ্রীর সাথে তার আগেই একসাথে আমরা একটা খুব ভালো কাজ করেছিলাম টেলিভিশনের, এবং আমাদের পরিচয়ও ছিল ব্যক্তিগত। কিন্তু অপর্ণা সেন, ওনার সাথে তো আমি কাজ করিনি তার আগে। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার হলো সেটা হলো যে হয়তো হওয়ারই ছিল যে সেটা সে বছরের তো বেস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, এবং ঋতুপর্ণর বলতে গেলে প্র্যাকটিক্যালি প্রথম ছবি ওটা। যদিও তার আগেও চিলড্রেন্স ফিল্ম সোসাইটির জন্য একটা ছবি করেছিল, কিন্তু প্রথম পাবলিককে দেখানোর মতো ওইটিই ছিল, যার জন্য 19 এপ্রিল এমনিতেই একটা হাইপ পেয়েছিল এবং লোকের ভালো লেগেছিল। এ নিয়ে তো কোনো দ্বিমত জায়গা নেই আর কি। সেইটাই আমাকে যথেষ্ট একটা প্ল্যাটফর্ম দিয়েছিল, একটা পা রাখার জায়গা দিয়েছিল অবশ্যই। আচ্ছা, 19 এপ্রিলের একটু যদি অভিজ্ঞতা শেয়ার করেন, সেই সময় কাজ করা জুটিতে অপর্ণা সেন রয়েছেন এবং ঋতুপর্ণ ঘোষ, বা পরবর্তীকালে বহু ছবি করেছেন একসাথে ঋতুদার সাথে। হ্যাঁ, অনেক ছবি না হলেও বেশ কিছু কাজ করেছি। তো একটু 19 এপ্রিলে কি মনে পড়ে? 19 এপ্রিল বলতে 19 এপ্রিল বলতে না, মানে এখন জানি না সেভাবে ছবি হয় কিনা। 19 এপ্রিলটা আমরা কখনো মনে করিনি যে একটা ছবি করছি, কারণ তার যিনি অ্যাকচুয়ালি প্রযোজিকা আর কি বলা উচিত, মহিলা, ফিমেল, আর প্লাস অ্যাকচুয়ালি অপর্ণার সাথে তার আগে আমি একটা নাটক করেছি প্রায় সমসাময়িক সময়, ভালো খারাপ মেয়ে বলে, বিশ্বরূপায় হতো। সেই থেকে মোটামুটি পরিচয়। তারপরে ঋতুপর্ণর সাথে তো ওনার বহুদিনের পরিচয়। এইভাবে ছবিটা আস্তে আস্তে তৈরি হলো, মানে ঋতু যখন ঠিক করলো যে এই ছবিটা করবে, উনিও বললেন যে আচ্ছা বেশ করা যাবে, এরকম আর কি। তখনও আমি কিচ্ছু জানি না। আমাকে ঋতু একদিন বলল যে বহিদা, আমাকে দাদা ডাকতো, বহিদা আমার ছবিতে তুমি একটা ছোট কাজ করে দেবে। তা আমি তো কোনো ব্যাপার নয়, তখন ছবিতে কাজ করে দেবে এই কথাটাই বলেছিল। আমি হ্যাঁ, কেন করব না। এবং 19 এপ্রিলটা একটা টোটাল ইউনিট, মানে প্রায় মজা করতে করতে, গপ্প করতে করতে ছবিটা তৈরি হয়েছিল। একটা ছবি করছি, ভীষণ ব্যাপার, এই ক্যামেরা বসছে, একেবারে সেরকম অ্যাটিটিউডই আমাদের ছিল না। একটা আলিপুরের একটা বাড়িতে মূলত হয়েছিল কাজটা, এবং আমার অন্তত আমি এবং আরও অনেকেই, মানে আজকে কাজ আছে কি নেই সেটা নয়, প্রতিদিনই আমরা অ্যাটেন্ড করেছি কিভাবে হচ্ছে, জিনিসটা ঠিক হচ্ছে কি না। ঋতু আলোচনা করতো, বিশেষ করে তো অপর্ণা এবং অন্যান্যদের সাথে। ফলে এত ভালোভাবে সবাই মিলে ছবিটা হয়েছিল, হয়তো সেটারই আউটকাম ছিল ছবিটা বেস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। অপর্ণা সেনের সঙ্গে পরবর্তীতে আর কাজ হলো না? কাজ হয়নি। তার কারণ উনি এমনিতে নিজে তখন ছবি তৈরির ব্যাপারে ব্যস্ত ছিলেন, তারপরে বিদেশে চলে গেলেন নানা রকম অনুষ্ঠান করতে, তারপরে কাজ হয়নি। তবে এমনি আড্ডা, গল্প গাচ্ছা অনেক হয়েছে। আমরা তারপরে বিশ্বরূপাতেই আর একটা নাটক করেছিলাম এবং কিছু বাইরের শো করেছিলাম। এই ছিলেন দীপঙ্কর দে ছিলেন, অপর্ণা তো ছিলেনই, আমি ছিলাম, গৌতম চক্রবর্তী ছিল, অনেকে ছিল। এখন সে অর্থে কিরকম যোগাযোগ রয়েছে? আছে, যোগাযোগ আছে। কোনো আমার বাড়ির কোনো অনুষ্ঠান বা ওনার বাড়ির কোনো অনুষ্ঠান, ওনার বাড়িরও সকলের সাথেই পরিচয় আমার হয়ে গেছিলো। এরকম মানে দিবঙ্কর দা, আমরা সব মনে হতো যেন একই সঙ্গে আড্ডা মারা, এইসব সেরকম যোগাযোগ আছে। এই জুটির প্রসঙ্গ যখন আসে তখন অনুরাধা রায় এবং আপনার জুটি, যেটা মানে বাঙালি রাজা চোখে জল আসে, সেই রকম কিছু সিন রয়েছে যেটা ম্যাজিকের মতো। এই যে কেমিস্ট্রিটা, সেটা মানে কীরকম ছিল আপনাদের? পর্দায় দেখলে তো খুব, মানে পর্দার কেমিস্ট্রিটা খুব উপভোগ করেছে দর্শক, তো ব্যক্তিগত জীবন বলুন বা অফ ক্যামেরা, আপনাদের মধ্যে বন্ধুত্বটা কীরকম ছিল? বন্ধুত্বটা সেটাও তৈরি নাটকের মাধ্যমে। কারণ
দেবরাজ আজকে আর নেই। দেবরাজই আমাকে একদিন এই ঘরেই এসে বলল যে আমি একটা নাটক পরিকল্পনা করছি, একটু শক্ত নাটক, তাতে কি আপনি করবেন রাজি? তাহলে শুনি কি বললো যে শরৎবাবুর বিপ্রদাস। বিপ্রদাসটা সত্যিই একটু শক্ত সাবজেক্ট। যাই হোক, তো এই আমি অত ভালো একটা উপন্যাস নিয়ে একটা নাটক হবে, আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম, আমি করব, কথা দিলাম। এই বড় ভাই দেবরাজ, বড় ভাই বিপ্রদাস, আমি ছোট ভাই দ্বিজ দাস, এবং অনুরাধা করেছিলেন, চরিত্রটার নামটা ভুলে যাচ্ছি, যাই হোক মূল নায়িকা চরিত্র। তো এই নাটকটা করার সময় আমাদের মানে ওরাও ভীষণ স্বাভাবিক আমার সাথে ব্যবহার করতেন, আমিও স্বাভাবিক। এই করার সময়ই একটা পরিচয় শুরু হলো। তো তারপরে যা হয়, তখন উনিও ছবিতে প্রচুর কাজ করছেন, আমিও করছি, এবং সম্ভবত বয়স টয়স ম্যাচ করে দেখে আমাদের একসাথে পেয়ার করা হয়েছে বেশ কিছু কাজে। তবে সত্যি বলতে আমার যতদূর মনে পড়ছে যে একটা কাজ করে খুবই ভালো লেগেছিল, সেটা হচ্ছে ঋতুরই ছিল সেই স্ক্রিপ্টটা, সেটা হচ্ছে গানের ওপারে। গানের ওপারেতে যে যেমনটি করেছে অসাধারণ, মানে আমি নিজেকে সেখানে যুক্ত করছি না, কিন্তু আমি সুযোগ পেয়েছিলাম, এবং আমাদের পেয়ারটাও বড় ছেলে বড় পুত্রবধূ, এটা লোকের কাছে খুব গ্রহণীয় হয়েছিল। এইভাবেই কাজ করতে করতেই আলাপ পরিচয় এবং একটা ভালো বোঝাপড়া সম্পর্ক সবই আছে। এবং দেবরাজের সাথেও পরে একসাথে বহু নাটক করেছি আমরা একসঙ্গে, ওদের যে দল ছিল আর কি, থিয়েটার সেন্টার বলে, সেই দলে। ধারাবাহিকটির ক্ষেত্রে যদি আসি, যে দীর্ঘদিন এত ধারাবাহিকে কাজ করেছেন এবং এখনকার ধারাবাহিক তার অনেক প্যাটার্ন বদলে গেছে। যেরকম আগে কাজ হতো, যে সেই সময় থেকে আপনি যে চরিত্রগুলো করে এসেছেন পরপর কাজ, তারপরে এখন ধারাবাহিক যেগুলোর মেয়াদ অনেক কমে গেছে, তো কি পরিবর্তন দেখেছিলেন যে এখন সম্প্রতি ধারাবাহিক করতে এসে? পরিবর্তন অনেক হয়েছে অবশ্যই। আসলে আমি যখন বা বলা যায় ধারাবাহিক শুরু হওয়ার অনেক আগে থেকে আমরা কাজ করছি, ফলে প্রথম ধারাবাহিক হতো, যেমন আমি বললাম দেবশ্রীর সাথে করেছিলাম নগরপালের রূপনগর বলে, আশুতোষ বাবুর উপন্যাস। একেবারে ছবির মতো সেটা তৈরি হয়েছিল, মানে ছবি যেভাবে কাজ হয়, যে একটা সেট পড়বে, 7 দিন সেখানে কাজ হবে, এইভাবে কাজ হয়েছিল। ফলে আমাদের সকলেরই মনে হতো যে একটা ছবি করছি। তখন ছিল সাপ্তাহিক ধারাবাহিক আর কি। তারপরে তো যখন মেগা সিরিয়াল বলে কথাটা এলো বা কনসেপ্টটা এলো, তখনও অনেকটা সময় দেওয়া যেত, মানে পরিচালক বলুন বা অভিনেতা অভিনেত্রীরা, অন্যান্য ডিপার্টমেন্টের কাজও খুব একটা ভীষণ তাড়াহুড়ো হচ্ছে এরকম ছিল না। আর ইদানিং পরিবর্তন বলবো বা ডেভেলপমেন্ট হোয়াটএভার, যে ভীষণ তাড়া থাকে, মানে একদিনে এতটা কাজ আমাকে তুলে দিতেই হবে। ফলে পরিচালকদের ওপরেও ভয়ঙ্কর একটা চাপ থাকে, অভিনেতা অভিনেত্রীদের ওপর তো বটেই, যে কোনো রকমে মুখস্থ করে আর কি বলে দাও, যাতে করে কোনো নিজের চিন্তা ভাবনা, নিজের অ্যাপ্লিকেশন যেটা আমরা বলি, সেটা করার জায়গাটা কমে গেছে। সেই জন্যই কি খানিকটা মানে অনিচ্ছুক হয়ে গেছে চরিত্রের প্রতি? এইবার প্রায় খুঁড়ে বার করছেন আপনি আমার ভেতর থেকে। খানিকটা একটা চরিত্র যখন করব, ওইটা ঠিক আমাদের এখনো হয় না, বয়স হয়ে গেছে, তো একটু চিন্তা ভাবনা না করে গিয়ে দাঁড়িয়ে কথা বলে দেবো, এটা করতে একটু নিজের কাছেই নিজে যেন অপরাধী হয়ে যেতে হয়।
পরপর যখন ধারাবাহিক করছেন এবং একের পর এক ধারাবাহিকে কাজ হচ্ছে, তখন সেই সময় তো ব্যস্ততা তুঙ্গে। তো এই যে ধারাবাহিকের অফারগুলো যেরকম পরপর আসছে, ছবির ক্ষেত্রেও কি খানিকটা সেরকম হয়েছিল, না ছবি পেতে একটু বেগ পেতে হয়েছিল? প্রথম দিকে অবশ্যই বেগ পেতে হয়েছিল। বেগ বলতে অপেক্ষা করতে হয়েছিল, এই আর কি। এবং সেই অপেক্ষাটা করার জন্য আমি তৈরি ছিলাম, কারণ ওই যে বললাম আমার চারপাশে কোশমিনকালেও কেউ এটা প্রফেশন করেননি। তো অপেক্ষা করেছিলাম এবং কোথাও একটা কি বলবো, একটা জেদ ছিল, জোর বলবো না, জেদ ছিল যে না, আমি একটু অন্তত সুযোগ নিশ্চয়ই পাবো, এইটুকু আর কি। তো কিন্তু 19শে এপ্রিল বা ওই সময়, মানে আমি বলছি 70-এর প্রায় গোড়া থেকে কাজ করেছি, তার মধ্যে মধ্যে তো থেমে থেমে গেছে, কিন্তু 80-র শেষ ভাগ থেকে পরপর কাজ আমাকে খুব বেশি আর পেছনে তাকাতে হয়নি। যদিও তখন আমি কিন্তু চাকরি করি, হ্যাঁ, টানা 15 আমি বছর একেবারে চাকরি করি এবং সত্যি কথাই সময় ম্যানিপুলেট করা একটু অসুবিধা হতো। ওই জন্যই বললাম যে আমার ঊর্ধ্বতন সকলের সহযোগিতা কেন, এও পেয়েছি। সবাই জানতেন যে আমি এই কাজটা করি, আমার কালিগস যারা ছিলেন সকলে। আর এদিকে আবার যারা তৈরি করতেন ছবি বা সিরিয়াল, তারাও জানতেন, তারাও অনেকটা আমাকে অ্যাডজাস্ট করেছেন। চাকরি ছেড়ে দেওয়ার বোধহয় ওই সাহসটা সেই সময় হয়নি, ওই নিশ্চিত একটা প্রফেশন ছেড়ে এই অনিশ্চয়তায় আসাটা। অবশ্যই, এবং আমি যখন ছেড়েছিলাম তখনও সেটা একটা বিরাট সাহসের ব্যাপার ছিল। কিন্তু ওই আর কি, যাদের মাথায় পোকা নড়ে তা তো উপায় থাকে না। একটু সাহস আমি দেখিয়ে ফেলেছিলাম। তার কারণ বলি, তখন স্টেটসম্যান কাগজে যে আমি কাজ করতাম সেটা যথেষ্ট একটা সম্মানীয় জায়গায় ছিল। এখন আমি জানি না, কারণ আমার সাথে আর যোগাযোগ নেই বেশি, তবে শুনেছি অতটা আর ভালো জায়গায় নেই। তো কিন্তু তাও আমি বলবো যে আমি স্টেটসম্যানের গৌরবের প্রায় শেষের দিকটায় আমি ছিলাম। তো কিন্তু আমি যে সময় ছাড়ি চাকরি, সে সময়টা সকলেই একটু চমকে উঠেছিল। তার কারণ আমার পারিবারিক পরিস্থিতি যখন ছিল, আমার মেয়ে তখন হার্ডলি বোধহয়, যতদূর মনে পড়ছে ওই রকম 8 বছর বয়স ছিল আমার। কেন ছাড়লাম যদি সত্যি কথা বলতে হয়, বলি, আজকে অনেক কথাই তো বলছি। একটা সময় মনে হলো যে আমি যে চাকরিটা করছি, যে কাজটা ওখানে করছি, আমি সেখানে আমার 100% দিতে পারছি না। এইটা আমার স্বভাব বিরুদ্ধ। আমি যে কাজটা করি, আমি চেষ্টা করি সেটাকে একেবারে নিজের থেকে যতটা সম্ভব তাতে মনোনিবেশ করা, কিন্তু সেটা আমি ওখানে তখন আর করতে পারছিলাম। ওখানেও নানা রকম চেঞ্জেস হচ্ছিল, তখন নানা রকম পরিবর্তন এসে পড়ছিল। সেই সময় আমি ঠিক করলাম যে না, আমি নিজের এই দিকটাতেই চেষ্টা করব। এবং তারও একটা ছিল, কারণ ছিল, একেবারে অকারণে নয়। তখন কিন্তু এই সিরিয়াল জগৎ, টেলিভিশন বলা উচিত, সিরিয়াল জগৎ না, টেলিভিশন আস্তে আস্তে জমে উঠছে বা উঠেছে। ওইটাই আমার ক্যালকুলেশন ছিল এবং মোটামুটি সেটাই কাজে লেগেছিল। এই যে চাকরি করা, সিনেমা করা, টেলিভিশন করা, এই সবটা ব্যালেন্স করে করতে হতো, কিন্তু যখন চাকরি ছাড়লেন এবং তারপরে পরবর্তীকালে কাজ করা, সবটা নিয়ে পারিবারিক লড়াই কি ছিল একটা, যে তারা তো মানে একটু তো দ্বিমত ছিলই প্রফেশন নিয়ে, সেই জায়গাটা কতটা পার করতে পেরেছিলেন? সেইটা দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, নাথিং সাকসিডস লাইক সাকসেস। তো আজকে যদি একেবারে বিফল হতাম তাহলে তো আজকে আর আমার কৈফিয়ত দেওয়ার জায়গা থাকতো না। তো সামহাও যদি ওপরে কেউ থাকেন, ওপরওয়ালার সেই আশীর্বাদে চালিয়ে নিতে পেরেছি। সেইটা একটা তো দিক বটেই। প্লাস
আমার কাছে যেটা সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন ছিল, যেটা বললাম যে আমি চাকরির শেষের দিকে মনে হচ্ছিল আমি দিতে পারছি না নিজের যে দেওয়া উচিত কাজের প্রতি যে মনোনিবেশ, এইখানে এসে তো সেইটা আমার অনেকখানি মিটে গেছিল। যে এই কাজটা আমি করতে চেয়েছি এবং আমাকে তো লোকে সুযোগ দিচ্ছে, কাজেই আই হ্যাভ টু গিভ 100% অফ মাই সেলফ, অ্যান্ড সেটার কাছে কোনো ফাঁকির জায়গা যেন না থাকে। চাকরি করতেন, আপনি যেটা বললেন কিছুটা আর্থিক দিক তো অবশ্যই ছিল, তো সেই সময় ছবি টেলিভিশন করে আর্থিক সহায়তা আসতো সেই অর্থে? লেগেছিল, বছর 3 সময় লেগেছিল আমার, কিন্তু তারপরে সেটা নিয়ে আর চিন্তা করতে হয়নি। এমন একটা জায়গায় হয়তো সামহাউ প্লেসড হয়েছিলাম, আর্থিক অনটনটা অতটা আর চিন্তা করতে হয়নি। এবং চিন্তা করতে হয়নি তার কারণ যে তখন পরপর কাজ একেবারে মানে রেগুলারলি কাজ করে গেছি, আজকে প্রায় 30 বছর। আপনি যে সময় কাজ করছেন সেই সময় সে অর্থে বলতে গেলে বুম্বাদা ম্যাটনি আইকন, পরপর কাজ হচ্ছে, একটা গোল্ডেন সময় চলছে। তো সেই সময় আপনার যে ধরনের চরিত্রতে আমরা দেখেছি, আমরা নিপাট ভালো মানুষ যেভাবে বলা যায়, মানে আপনার ইমেজ সেইভাবেই ক্রিয়েট হয়েছে। তো ওই যে কাজ করা এবং শুধু যে সুদর্শন অভিনেতা হলেই কাজ পাবে সেটা কি ছিল, নাকি অভিনেতাদের যে কদর সেটা আরও অনেক বেশি ছিল এখনকার থেকে? অভিনেতাদের কদর অবশ্যই ছিল। শুধু সুদর্শন হলে তো হয় না। এবং তখন সত্যি কথাই আমাকে যে পরিচালকরা ব্যবহার করেছিলেন তারা জানতেন যে এই চরিত্রটাতে আমি একে নিলে তার আউটকামটা, মানে অপ্রতিরোধ্য বলা যায়, হ্যাঁ, আউটকামটা পুরোপুরি পাবো, এইটা আর কি। এবং প্রসেনজিৎ মানে বুম্বার সাথে তো বেশ কিছু কাজ করেছি। আমাদের পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো ছিল যে সেটা বিশ্বাস্য মনে হতো। মানে বাবা ছেলের চরিত্রই হোক কি দাদা ভাইয়ের চরিত্রই হোক, সেটা খুব বিশ্বাস্য মনে হতো। এই আর কি, এই করেছি। আর আচ্ছা, কখনো ওই হিরো হব এই ব্যাপারটা কি ছিল আপনার মধ্যে, নাকি ভালো চরিত্র ভালো কাজ এইটাই বারবার টেনেছে? সত্যি কথা বলতে গেলে প্রথম দিকে, মানে আমি বলছি ওই 70-এর দশক যদি ধরি, তখন একটা মাথায় ছিল যে নায়ক যদি হই। কিন্তু তারপরে অন্যান্য যারা তখন চরিত্রে অভিনেতা যাদের দেখতাম, মানে নমস্য তারা, সেইগুলো দেখে থেকে আমার মনে হলো যে এরা এত পাওয়ারফুল যখন, তাহলে আমিও যদি অন্তত তার 5%ও করতে পারি, 5%ও যদি করতে পারি, সেটাও তো অনেক। সেটাও পারবো কিনা সন্দেহ, কারণ আমি তো মানে তখনও কনফিডেন্স ছিল না কিছু। এই আর কি। যেমন একটা সোজা কথা বলি, যে যেটা সত্যি সত্যি স্বর্ণযুগ ছিল, উত্তম সুচিত্রার যুগ, কিন্তু তখন পাশের যে মানুষগুলো, আমরা তো সেই সব ছবি দেখেই বড় হয়েছি, পাশের যে মানুষেরা ছিলেন তারা কি অসাধারণ অভিনেতা ছিলেন বা অভিনেত্রী ছিলেন, ভাবা যায় না। পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস তো ছেড়েই দিলাম, পাহাড়ি সান্যাল কার কথা না বলবো আর কি, বিকাশ রায়, হ্যাঁ, ইভেন উত্তমবাবু নিজে যে বলে গেছেন, তরুণ কুমার নিজের ভাই বলতেন যে আমি সব থেকে ভয় পাই ওকে, কারণ ও কী করবে কোনো ঠিক নেই। আর একটা কথা বলতে গিয়ে মনে পড়লো যে তরুণ কুমার এত প্রাণখোলা মানুষ ছিলেন, আমার মতো একজন অনামী একে যখনই দেখা হতো, যা হতো, এইসব মানুষ আর হয়তো পাবো না। আচ্ছা, এই দীর্ঘ অভিনয় জীবনে আপনার আক্ষেপ রয়েছে? আক্ষেপটা এখন তৈরি খানিকটা হচ্ছে, যে এখনো যে খিদেটা আছে সেটা বোধহয় মিটছে না। এর থেকে পরিষ্কার করে বলার দরকার আছে, অর্থাৎ সেরকম চরিত্র এখন পাচ্ছি না। মানে সেটা এখন তো প্রচুর ছবিও হচ্ছে, বাংলা ছবি, অনেকে নিজের প্রোডাকশন তৈরি করেছে, নিজেরা প্রযোজনা করছে।
মানে কেন আসে না সেই সুযোগ, সেই না, উত্তর এটা কখনো? আমার কাছে একেবারেই রহস্য, আমি জানি না। হয়তো পরিচয়টা ততখানি নেই, সেটা একটা কারণ হতে পারে। আর সত্যি কথাই, নতুনদের সাথে তো সেভাবে মেলামেশা আমাদের হয় না। আমরা একটা পিরিয়ডের যারা ছিলেন তাদের সঙ্গে ক্রমাগত কাজ করে গেছি, হয়তো তারাও আস্তে আস্তে এখন একটু ব্যাকফুটে, কেউ শারীরিক কারণে, কেউ অন্য কারণে। সেইটাই বোধহয় মূল কারণ। আর তখন একটা সময় ছিল ছবি জগতে যে লোকে কিন্তু খুঁজতেন একটা চরিত্র। তারা যখন ঠিক করলেন চিত্রনাট্য এই চরিত্র এর, তখন খুঁজতেন যে কোন বেস্ট লোকটাকে দিয়ে এই কাজটা করানো যায়, যে ওই তার সাথে অন্যান্য সব দিকগুলো ঠিকঠাক হয়ে যেত, তখন কিন্তু তারা তাকেই গ্রহণ করতেন। আপনি যেটা বলছিলেন যে 19 এপ্রিলের সময় মনেই হয়নি যে সিনেমা করছি, আড্ডা গল্প সব কিছুর মাধ্যমে কাজ হয়ে গেছে। এখন একটা ছবি 10 দিন 12 দিন বা 15 দিনে শেষ হয়ে যায়। কোথাও ওই যান্ত্রিকতাটা বেড়ে গেছে, বা অভিনেতাদের এই যে মানে খোশ মেজাজে থাকা, গল্প করা, সেটা নয়। শটের পর শট, তারপর প্যাক আপ, মানে এই বিষয়টা কি আরো বেশি প্রভাব ফেলেছে? নিশ্চয়ই, নিশ্চয়ই। টেকনিক্যাল ডেভেলপমেন্ট যেমন হয়েছে, এবং ডিজিটালের যুগ, নিশ্চয়ই তাড়াতাড়ি কাজ হবে, কেন হবে না। কিন্তু আমরা যে পরিবেশে কাজ করেছি তাতে, আর এটা না ঠিক, আমরা তো কেউই মেশিন না যে সুইচটা অন করে দিলাম গাটগাটার করে চলতে লাগবে, তা না। নিজেদের মধ্যে একটা পারস্পরিক যখন আবহাওয়া তৈরি হয় একটা সম্পর্কের, তখন কাজ করাটা অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ। আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, তারপরেই যখন গিয়ে আমরা শটে দাঁড়াচ্ছি, আমি জানি এই লোকটা আমার পরিচিত, এইভাবে কথা বলবে, সে জানে আমি কিভাবে কথা বলবো। এগুলো হেল্প করে, অন্তত কনসিয়াসলি না হোক, আনকনসিয়াসলিও হেল্প করে, 1 নম্বর। 2 নম্বর, পরিবেশটা হাসি খুশি থাকলে ওই বললাম যে ভীষণ মজা লাগে কাজ করতে। তখন মনে হয় না পরিশ্রমটা পরিশ্রম বলে মনে হয় না। করেছি আমরা সেরকম কাজ, দিন রাত একসঙ্গে কাজ করেছি, কিন্তু এখন ভীষণ মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আমি শুরুতেই যেটা বলছিলাম যে টেলিভিশন বা সিনেমার ক্ষেত্রে আপনি সুদর্শন নায়ক সেই সময়, এবং নিশ্চয়ই এবারে ভূয়সী প্রশংসা পেয়েছিলেন। এবং আমি যদি বলি যে নায়িকাদের ক্ষেত্রে কীরকম নিজেকে নিয়ে কীরকম প্রশংসা শুনতেন, বা ওই ক্রেজটা কি ছিল? না, আমি সত্যি কথা বলি, আমি সুদর্শন ছিলাম কিনা জানি না, নায়ক ছিলাম না। সুদর্শন একজন, সুদর্শন বলবো না, একজন অভিনেতা চলে এরকম। নায়িকাদের মধ্যে বিরাট আলোড়ন তো কিছু দেখিনি, কিন্তু ওই আবার বলছি, ওপরে যদি কেউ থাকেন ওপরওয়ালার আশীর্বাদে আমি সকলের কাছে গ্রহণযোগ্য ছিলাম। সকলে, কেউ আমাকে এরম ভাব কখনো আমি দেখিনি, এরকম কারুর অ্যাটিটিউড দেখিনি যে দূর এর সাথে কথা বলবো না, এইটা তো নয়, বরঞ্চ উল্টোটাই। আমরা মানে নায়িকা বলুন বা অন্যান্য যারা মহিলা অভিনেত্রী, ভীষণ একসাথে আড্ডা মেরেছি, অনেক আলোচনা, মানে সে মজা, হ্যাঁ, নানা রকম কি বলবো চুটকি এসব নিয়েও হয়েছে, যেমন আবার গল্পগুজবও হয়েছে। তো যদি একজনের নাম বলতে বলি, খুব কঠিন হয়ে যাবে নায়িকাদের হিসেবে? নায়িকাদের হিসেবে এই মুহূর্তে মনে পড়ছে অপর্ণা সেন তো আছেনই, অপর্ণা আছেন, অনুরাধা আছেন, ঋতুপর্ণা আছে, ঋতুর সাথে অনেক কাজ করেছি এবং ভীষণ আমরা মজা করে কাজ করতাম তখন। এবং ওই যে বললাম, যেহেতু পরপর ছবি একসাথে করেছি, এটা মনে হয় যেন এই ওরও হয়তো নিশ্চয়ই মনে হতো এই লোকটা চেনা, আমার তো মনে হতোই এইরকম। ঋতুপর্ণা, আমাদের রচনা, এদের সাথে তো বটেই। অনামিকাদের সাথে পরিচয়টা কিভাবে হয়েছিল? আমি দেখছিলাম আপনাদের ছবি রয়েছে ঘরে একসঙ্গে। এইটা একটা কথা, সেটাও নাটক করতে গিয়ে 74 সাল, 1974 আমি আমার জীবনের প্রথম নিয়মিত নাটক অভিনয় যেটা, সেটা শুরু হয়েছিল
রামমোহন লাইব্রেরি হল, এবং রামমোহন লাইব্রেরি হলেরও সেটা প্রথম নিয়মিত নাটক হওয়ার ইতিহাস আর কি, 1974 সালে। সেখানে আমাদের প্রথম নাটকটা শেষ হওয়ার পরে একটা ইন্টারিম নাটক ঠিক হয়েছিল রাজা রামমোহন রায়ের ওপর আর কি। সেটার পরিচালনা করেছিলেন, এখন আর নেই, অমর ঘোষ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রফেসর, আমারও প্রফেসর ছিলেন। সেইখানে ওই যেমনভাবে আর কি এ আসছে সে আসছে, ওনাকেও একজন কারোর পরিচয় উনি এসে একটা বিশেষ চরিত্র করার জন্য সেখানেই আলাপ। তারপরে সেখানে একটু গান বাজনাটা, এইসব গানও ছিল, সে নাটকে গানও ছিল, এইসব গান টান হতো, এ হতো। এইখান থেকে একটা কোথাও দুজনেরই একটা বোধহয় কমন ইন্টারেস্ট তৈরি হয়। তারপর মানে একটা তো প্রেম জীবন এবং বিয়ে, সবটা নিয়ে পারিবারিক দিক থেকে কতটা সাপোর্ট পেয়েছিলেন? পারিবারিক দিকে প্রথমে ঠিক খুব সহজ ছিল না, খুব যে একেবারে ওকেও কেউ মারধর করেছে আমাকে কেউ মারধর করেছে সেরকম না। এটা কোথাও ছিল যে কারুর কাছে, সবার কাছেই তো অপরিচিত কাজেই। তবে আমাদের প্রেম পর্বটা বহু বছরের ছিল, ফলে আস্তে আস্তে জানবার সুযোগ ছিল। এবং পরবর্তীকালে আমার পরিবারে দু একজন নিমরাজি ছিলেন, কিন্তু আমার মেজ জামাইবাবু, মেজদি এবং মেজ জামাইবাবু, আমি তাদের কাছে ভীষণই স্নেহের পাত্র ছিলাম। তারা আর কেউই নেই দুজনে। তো আমার সব কিছুই তাদের সাথে আদান প্রদান হতো আর কি, কথাবার্তা। তারাই সবটা ম্যানেজ করেছিলেন এবং যা হয় আর কি, তারপরে স্মুথ। এই যে দীর্ঘদিনের যে প্রেম পর্ব এবং শুটিং সব কিছু মিলিয়ে, মানে ওই সাক্ষাৎটা হতো বোধহয় শুটিংয়ের ফাঁকে। হ্যাঁ, সাক্ষাৎ হতো তো, কারণ তারপরে আমরা একসাথে নাটকও করেছি, মানে স্টার থিয়েটারে একটা নাটকে একসঙ্গে কাজ করেছিলাম, কৃষ্ণকান্তের বিল। সেই সময় তো প্রায় প্রতিদিনই দেখা হতো, বা যেদিন দেখা হতো না সেদিনও দেখা করার মতো যাতে পরিস্থিতি হয় সেরকম করা হতো। ফলে ওই সময়টা থেকেই আর কি বেশি পরিচয়ের দিনগুলো শুরু হয় আর কি। আর বর্তমানে এখন দাম্পত্য জীবনে দুজনেই কি খুব ব্যস্ত, নাকি নিজেদের মধ্যে সময় পান? ব্যস্ত তো বটে, বিশেষ করে ওর ব্যস্ততা আছেই। ও তো অনেকগুলো মিডিয়ামে কাজ করে, টেলিভিশন করে, ছবি করে, বাচিক আর কি, যেটা রেডিওতে তো একসময় খুবই পপুলার ছিল, সেটা আছে। কিন্তু নিজেদের সময় বের করার ইচ্ছে থাকলে কোনো তো অসুবিধা হয়, নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়। একসাথে আমরা বিদেশেও ঘুরতে গেছি, এ করেছি। তারপরে আমাদের একটি মেয়ে, সে এখন অনেক বড় এবং নিজে এস্টাবলিশড। সে যখন আসে, থাকে দিল্লিতে, সে যখন আসে তখন তো একসাথেই সব হই হই হয়। আচ্ছা, একটা প্রশ্ন এখানে আসে যে আপনারা দুজনেই একই প্রফেশন, অভিনেতা অভিনেত্রী, এবং একসাথে কাজ করেছেন। দিদি যেরকম পর্দায় দাপুটে খলনায়িকা, মমতাময়ী মা, এবং মায়ের যে আলাদা আলাদা অনেকগুলো পর্বে ভেঙেছে বারবার চরিত্রের জন্য, সেরকম খলনায়ককে তো আপনি একেবারেই নন, আপনার একদম উল্টো পর্দায় আমরা যেভাবে দেখেছি। তো এই যে দুজনেরই সাফল্য রয়েছে, দুজনের কাজের একটা তো দিক রয়েছে, সেক্ষেত্রে কখনো সাফল্যে মনোমালিন্য এসছে? তার সম্মান, তার কৃতিতে, দাম্পত্যে কোনো চির ধরেছিল? না না, তার কারণ প্রথম কথা, কারুর কাজে কেউ যাকে বলে নাক গলানো সেটা করি না। হ্যাঁ, যে যার নিজস্ব দায়িত্বে, নিজস্ব কৃতিত্বে যেটুকু কাজ করতে পারে এবং যেখানে পৌঁছতে পারে, সেটার জন্য তাকে ছাড় দেওয়া আছে। এইটা হচ্ছে সোজা কথা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অন্যের কৃতিত্বে বরঞ্চ ভালো লাগাটাই বেশি থেকেছে, যে সত্যি তো আরও বেশি তার সম্মান বা পাওয়া উচিত, রেকগনিশন যাকে বলে, এইটুকুই মনে হয়েছে। যেটা কি বলবো, মূলত পার্থক্যের জায়গা যেটা, সেটা হচ্ছে যে এই সাংসারিক জীবনে এবং
দৈনিক জীবনে অনেক সময় হয়তো কোনো ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে কিন্তু কাজের জায়গা নিয়ে, কাজের ব্যাপার নিয়ে কখনো দ্বিমতের জায়গা হয়। মাঝের কিছুটা সময় দিদিও কাজ করছিলেন না, হ্যাঁ। তো সেই সময় অসুস্থও হয়ে পড়েছিলেন কিছুটা। পরবর্তীকালে কয়েকদিন আগে বোধহয় উনি অসুস্থও ছিলেন। হ্যাঁ, অসুস্থ বলতে ওর একটা অপারেশন হলো, অ্যান্ড এখন একদমই ঠিক। এই যে আপনি যেটা বললেন যে কাজের অ্যাপ্রিসিয়েশনটা সবসময় এসছে, তবে পারিবারিক বা সাংসারিক একটা দ্বিমত তৈরি হয়, তো সেক্ষেত্রে কি কোনো সময় মানে দীর্ঘ মনোমালিন্য এসছে? না না না, তার কারণ দুটো। এক নম্বর হচ্ছে আমি ওই পথে হাঁটি না যে ভীষণ একটা এর হবে। দ্বিতীয়, আর ওর চারিত্রিক এটা একদমই আলাদা। সেটা হচ্ছে যে হঠাৎ রেগে যেমন যায়, আবার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, ঠান্ডাও হয়। এই হচ্ছে কথা। মানে দিদি খুব এক্সপ্রেসিভ আর আপনি খুব কাম কুল। খানিকটা একটু একটু ও বেশি নিজেকে করে, এই আর কি। মেয়ে তো এখন বোধহয় বিদেশে না, এখন আছে দিল্লিতে। আচ্ছা। মেয়ে অবশ্যই নিজের কৃতিত্বে, এবং ওর মা খুবই ওকে হেল্প করেছে। শি ইজ এ পিএইচডি, শি ইজ এ ডক্টরেট ইন সাইকোলজি। ও অশোকা ইউনিভার্সিটি দিল্লিতে ও পড়ায়, প্রফেসর। আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম যে আপনি বলছিলেন চরিত্রের ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে আক্ষেপ রয়েছে, না আক্ষেপটা এখন তৈরি হয়, তবুও যেই মানে এতগুলো বছর ক্যারিয়ার এবং নানানভাবে তো জীবনকে দেখেছেন, কোনো কিছু করা হলো না বা বাকি রয়ে গেল, এরকম কিছু রয়েছে? ব্যক্তিগত জীবনে সেরম কিছু নয়, কারণ একজন মানুষের, আমি মনে করি চাহিদা বাড়ালেই তো বাড়ানো যায়, সেটা তো কথা না। কিন্তু সেদিক থেকে আমি অবশ্যই কৃতজ্ঞ ওপরওয়ালার কাছে যে মোটামুটি একটা স্বাভাবিক সহজ জীবন চালিয়ে নেওয়ার মতো ব্যবস্থা তিনি আমায় করেছেন, যেটা খুব অনিশ্চিত ছিল আর কি। আর হলো না যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ আছে, আক্ষেপ বলবো না, কিন্তু হয়তো এই জীবনে হলো না, আবার যদি কখনো হবে। সেটা হচ্ছে যে ওই নাটক একসময় নিজেরা করে নিজে পরিচালনাও করেছি, সেরকমভাবে যদি একটা ছবি করতে পারতাম নিজেদের, যে হ্যাঁ মানে প্রোডাকশন হোক বা আমাদের যে ভাবধারা বা যে সাবজেক্ট নিয়ে করতে চাই, সেরকমভাবে যদি একটা ছবি করতে পারতাম। কিন্তু এখন ছবি করা এত এক্সপেন্সিভ এবং এত কষ্টসাধ্য হয়ে গেছে নানা দিক থেকে, চট করে লাফিয়ে পড়াটা খুব মুশকিল আমাদের মতো পরিচিত এতে যারা আছেন স্তরে। একসময় অনেকে করেছেন, সবাই সাকসেসফুল হয়েছেন তাও নয়, সেটা একটা আক্ষেপ আছে। দীর্ঘ এত বছরের ক্যারিয়ারে প্রাপ্তির ভান্ডার তো অনেক, এবং ভালোবাসা পেয়েছেন দর্শকদের। যদি বলি যে খারাপ অভিজ্ঞতা, ভালো খারাপ দুটোই তো হয়, এমন কোনো খারাপ অভিজ্ঞতা রয়েছে যা এই এত বছরের অভিনয় জীবন ক্যারিয়ার আপনি এখনো মনে রেখেছেন বা আপনাকে আঘাত করেছে? সেরকম কিছু তো মনে পড়ছে না, বা মনে রাখার চেষ্টাও করি না। একটা ঘটেছিল ওই একেবারে প্রায় শুরুর দিকে, ওই একই রকম প্রায় দুটো ঘটনাই। আর একটা এই সম্প্রতি বলবো, কয়েক মাস আগে কি এক দু বছর আগে, যে আমাকে কথা দিয়েও কোনো একটা প্রজেক্ট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল। সেটা একটু মনে লাগে, কারণ আমাকে তাহলে তো কথা দেওয়া মানে সেটা অনেকের জীবনেই ঘটেছে। ইভেন এই যে ছবি যার, তার জীবনেও সেটা হয়েছে, মানে সই করতে গেছেন, এটা কেড়ে নেওয়া হয়েছে। উত্তম কুমার, হ্যাঁ, সইটা করতে গেছেন, তখন তো কন্ট্রাক্ট হতো, আমাদের সময়ও হতো তো, কিন্তু ওনাকে বলা হয়েছে না সই করার দরকার নেই বলে কন্ট্রাক্ট পেপারটা সরিয়ে নেওয়া হয়েছিল। এবং সেই প্রযোজকই কিন্তু তারপরে তার কাছে এসে আমার ছবিটা করে দিন, এই অবস্থাও হয়েছে। তো সেরকম দুটো ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল,
সেটা একটু মনে লাগে। উত্তম কিন্তু সেই নিয়ে বসে থাকার মতো খুব দুঃখ আমার নেই। অভিনেতা জীবনে বা ব্যক্তিগতভাবে বলি, উত্তম কুমারকে অনুসরণ করেন, আমি ঢুকেই দেখছিলাম একটা ছবি রয়েছে। না, এইটা অ্যাকচুয়ালি ওই আমার গিন্নিরই, ও বোধহয় কোনো একটা অনুষ্ঠানে ওকে দেওয়া হয়েছিল, তো ও সেটা বললো যে এটা ডাকবো। হ্যাঁ, দুজনে মিলেই ঠিক করলাম যে ঠিক আছে, থাক না ছবিটা, 1 নম্বর। আর অনুসরণ না হোক, ওনার ওনার মতো ব্যক্তিত্বের কোনো প্রভাব আমাদের, অন্তত আমাদের জেনারেশনের ওপর কারুর ওপর পড়ছে না, এটা হতে পারে না। সে তাহলে মিথ্যে বলছে। ডেফিনেটলি। এবং এখন যখন আরও জানবার চেষ্টা করি ওনার জীবনের, এটা আরও শ্রদ্ধা বেড়ে যায়। শুধু অভিনয়টা দেখে না, একটা মানুষ নিজেকে কি করে প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করেছেন তার কাজটার জন্য। ধন্যবাদ আপনাকে অনেকটা সময় দেওয়ার জন্য। এবং আমার খুব ভালো লাগলো, কথা বলে ভালো লাগলো। আমার শুভেচ্ছাও রইল টলি টাইমসের জন্য। থ্যাংক ইউ। আর সকলকেই ধন্যবাদ। যাকে এতদিন পর্দায় রেখেছেন, টেলিভিশন, টিভি বা সিনেমা, তার ব্যক্তিগত জীবন এবং খানিকটা এই আলাপচারিতায় তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।